লাশ লাশ, পুলিশ পুলিশ পুলিশ। থাক বাবা, কটায় ট্রেন? রাত 10:05 জগন্নাথ এক্সপ্রেস। আচ্ছা, তো তোদের বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি, এর মধ্যে এখন ট্যুরে না গেলে হতো না? অফিস কি বুঝবে মা ওসব কথা? কোম্পানির পুরীতে একটা নতুন হোটেল লঞ্চ করেছে, আমি কোম্পানি ফ্যাসিলিটি ম্যানেজার, আমি না গেলে কি করে চলবে বলো তো? তোদের সবে মাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে, বৌমা একাকিত্ব ফিল করবে। কোম্পানি ওসব বোঝে না মা, ওরা যেমন মাসের শেষে মোটা স্যালারি দেয়, তেমনি শরীর মন থেকে সব ক্যালোরি শুষে নেয়। আর তুমি আছো, জিত আছে, ওর কিসের একাকিত্ব? আর তো মাত্র 5টা দিন। একদম ঠিক। কি বৌমনি শুনলেন? দাঁড়া, এই কথাটা আপনার বউকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান, তিনি তো একেবারে বিরহে চোখ ভিজিয়ে ফেলেছেন। চোখের জলের কোনো কারণ নেই পায়েল, যার এরকম দুষ্টু একটা দেওয়ার আছে তার আবার একাকিত্ব কিসের? দুষ্টু মানে রম দুষ্টু। শুধু দুষ্টু নয়, দুষ্টু মিষ্টি। আমি যে ঠিক কতটা মিষ্টি সেটা আমি তোমায় এই 5 দিনে ঠিক বুঝিয়ে দেবো বৌমনি। পায়েল, আমি তোমাকে একটা কাজ দিয়ে যাই। জিতের কলেজ লাইফের একটা গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে। আমরা তার নামও জানি না, তার ঠিকানাও জানি না। তোমার কাজ হলো তাকে খুঁজে বের করে আবার প্যাচ আপ করিয়ে দেওয়া। তাই নাকি? কেন দাদা আবার পুরনো কাসন্দি ঘাটছিস? আমি মেনে নিয়েছি, সে এখন যেখানেই আছে, যেমন আছে তেমনই থাক। কি দরকার আবার পুরনো ঘায়ে নুনের ছিটে দেওয়ার? এটা তোমার দায়িত্ব রইলো পায়েল। আমি যেন ফিরে এসে শুনি ওর পুরনো প্রেম আবার প্যাচ আপ হয়ে গেছে, ওর প্রেমের জার্নি আবার শুরু হয়ে গেছে। এই তুই যা তো, দেখবি এবার তোর ট্রেন ছেড়ে দিয়েছে। আমার জার্নি শুরু করতে গিয়ে না নিজের ট্রেন মিস করে ফেলবি। যা যা যা। দুর্গা দুর্গা, হে ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো। কি ব্যাপার বিরহিনী রাধা? কার বিরহে তুমি বিষণ্ণ একেলা? তোমার দাদা ফোন করেছিল, ট্রেন ছেড়ে দিয়েছেন। ও, তার মানে তুমি দাদার বিরহে বিষণ্ণ? শুধু যে তাই সেটা বলবো না। তাহলে? তোমার দাদা বলল তুমি কলেজে যাকে প্রেম করতে তাকে তুমি এখনো ভালোবাসো। হ্যাঁ, কারণ নতুন কাউকে ভালোবাসার পাইনি, পেলেই তাকে ভুলে যাও। পারবে ভুলতে? না বলার কি আছে? কিভাবে? একটা নতুন প্রেমিকা খুঁজছি, পেলেই পুরনোটাকে ভুলে যাব। আমার তো মনে হয় তুমি এই জন্মে তাকে বলতে পারবে না। বলছো? শিওর? তাহলে তো দাদার কথা শুনতেই হবে দেখছি। কোন কথা? কেন? এই যে দাদা বলল আমার পুরনো প্রেমিকার সাথে প্যাচ আপ করে নিতে। না, সেটা সম্ভব না। কেন? সম্ভব তো, তুমি চেষ্টা করলেই সম্ভব। আমি চেষ্টা করব না। কেন? যাই, অনেক রাত হলো। দাদা কিন্তু বলেছিল তুমি আমার পুরনো প্রেমিকার সাথে আমার প্যাচ আপ করিয়ে দেবে। যাই। তাহলে তুমি দাদার কথা রাখবেন? না। কেন? তোমার দাদা এটা জানে না যে তোমার পুরনো প্রেমিকা আমি।
এই এই না, তুমি না ভীষণ চঞ্চল, আমাকে একা ফেলে কোথায় চলে গেছিলে? আরে দূরে একটা আইসক্রিমওয়ালা আইসক্রিম বলতে বলতে যাচ্ছিল, শোনোনি? না। আমি শুনেছিলাম, তাই দুটো আইসক্রিম নিয়ে এলাম। পয়সা কোথায় পেলে? কেন? প্রতিদিন কলেজ যাতায়াতের জন্য দাদা বাস ভাড়া দেয়। বাস ভাড়ার টাকা আইসক্রিম কিনে আনলে? বাড়ি ফিরবে কি করে? কেন? 11 নম্বর বাসে। সেটা আবার কোন বাস? এ ধরো, এই 1 আর এই 1 দুটো মিলিয়ে পাশাপাশি 11। এতে কোনো ভাড়া লাগে না, চালালে এমনি চলে যায়। সত্যি তুমি না? আমি কি এভাবে কতদিন জিত? কতদিন বলতে? বাবা বলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে। কিন্তু এখন তো সবে সেকেন্ড ইয়ার, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তো এখনো আরো 1.5 বছর বাকি। 1.5 বছর কেটে যেতে বেশি সময় লাগবে না। সেটাও জানি, কিন্তু দেখো তুমি আর আমি তো একই ক্লাসে পড়ি, তাই আমরা গ্র্যাজুয়েশনটাও একই সময় কমপ্লিট করব। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিলেই যে একটা চাকরি আমার জন্য সেজে গুজে বসে থাকবে তেমনটাও তো নয়। তাহলে আমরা কি করব? কি আর করবে, গ্র্যাজুয়েশনের পরেও আরো কয়েকটা বছর তোমায় ওয়েট করতে হবে। সেটা সম্ভব নয়, বাবা উঠে পড়ে লেগেছে। মানে দেখো, আমি যেমন তোমাকে ভালোবাসি তেমনি তুমিও তো আমাকে ভালোবাসো। একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে ভালোবাসলে অলওয়েজ একটা ছেলেকেই কেন আগে এস্টাবলিশড হতে হবে? দেখো, আমিও তো তোমার কাছে এসে বলতে পারতাম যে তুমি একটা চাকরি জোগাড় করো, নইলে মা গ্র্যাজুয়েশনের পর আমার বিয়ে দিয়ে দেবে, তাই না? তোমার না সবেতেই আর কি। ইয়ার কি কোথায় করলো? দেখো, আমি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করি, তার সাথে সমান দায়িত্বেও। এর জন্য সবাই বলে এক বয়সী ছেলে মেয়েদের প্রেম করা উচিত না। তো ভাল লাগে না। আরে আমার বাস ভাড়া বাঁচিয়ে আইসক্রিমটা কিনে আনলাম, তুমি ফেলে দিলে। আমার কিছু ভালো লাগছে না। দেখো শোনো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, তুমি এখন যেটা ভাবছো সেটা তো হতে এখন অনেক দেরি আছে, রাইট? তার জন্য আমাদের ভালো সময়টাকে তুমি কেন নষ্ট করছো? দেখো, ভালোবাসা খুব রেয়ার জিনিস, সহজে পাওয়া যায় না। আমাদের চারপাশে না সব ওই ছুটকো প্রেম ঘুরে বেড়াচ্ছে। আমরা দুজন লাকি যে আমরা একে অপরের ভালোবাসা পেয়েছি, বুঝলে? আর সত্যিকারের ভালোবাসা কোনো দিন নষ্ট হয় না, জীবনের শেষ দিন পর্যন্ত। তুমি ছাড়া আমি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। কে বলেছে অন্য কাউকে ভালোবাসতে? তুমি একদম চাপ নিও না, তাই না? আইসক্রিম দাও। কি ভাবছো? আমি ভাবতেই পারিনি আমাদের আবার দেখা হবে, এইভাবে দেখা হবে। এখনকার সিচুয়েশনটা অনেক বেশি কঠিন, তখনকার সিচুয়েশনটা হেড থেকে সোজা ছিল। আমি জোর করে আর একটু অপেক্ষা করতে পারতাম। অপেক্ষা তো তুমি করেছো, গ্র্যাজুয়েশনের পর প্রায় 3 বছর বাদে গিয়ে তারপর তুমি বিয়ে করেছো। শুধু আমার জন্যই অপেক্ষা করার সময় ছিল না তোমার। বিয়ে করার ভীষণ তাড়া ছিল, আমাকে তাড়িয়ে দেওয়ার তাড়া ছিল, আর একটু অপেক্ষা করতে পারতে পারে। দেখো, আমি তো এখন একটা ছোটখাটো ব্যবসাও করি, অনায়াসেই তুমি এই বাড়িরই বউ হয়ে আসতে পারতে, কিন্তু আমার বউ হয়ে। সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য চারিদিক থেকে এত চাপ তৈরি হলো, আমি আর সহ্য করতে পারলাম না। বলেছিলাম না, দুটো ভালোবাসার মানুষকে কোনো দিনও আলাদা করা যায় না, শেষ দিন পর্যন্ত তারা জুড়ে থাকে। ভগবানের কি লীলা দেখো, সেই তুমি ফিরে এলে। হয়তো আমার কাছে নয়, কিন্তু আমার পাশে তো বটেই। কিন্তু এভাবে ফিরতে তো আমি চাইনি জিৎ। আমি জানতাম না তুমি দীপকের ভাই, কিন্তু তুমি তো জানতে যে দীপকের সাথে আমারই বিয়ে হচ্ছে। তুমি কেন বাধা দিলে না? আমিও জানতাম না। তুমি তো এই কদিন আমাকে দেখেছো, সংসারের কোনো ব্যাপারেই আমি একদমই ইনভলভ থাকিনি। ইনফ্যাক্ট দাদার বিয়ের ব্যাপারেও আমি একদমই ইনভলভ ছিলাম না। দাদার বিয়ের দিন আমি জানতে পারি যে
তোমার সাথে দাদার বিয়ে ঠিক হয়েছে। তোমার দাদার বউ হিসাবে আমাকে মেনে নিতে পেরেছো? না। কেন? কেন তুমি সত্যিই জানো না কি করেছি আমি? আমি তো ভালোবেসেছি, এছাড়া তো আর কিচ্ছু করিনি। আমার ভালোবাসার মানুষটা আমার চোখের সামনে সারাক্ষণ ঘুরে বেড়াবে, হাসবে, কাঁদবে, আর আমাকে সারাক্ষণ কুমড়ে কুমড়ে কাঁদতে হবে। হ্যাঁ, এটাই আমার কপালে লেখা আছে, তাই না? আমার আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরে গেলে সবকিছু সহজ হয়ে যাবে, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। কেঁদো না জিৎ, কেঁদো না জিৎ, কেঁদো না। জিৎ আর পায়েল একে অপরকে খুব ভালোবাসতো। ওরা দুঃস্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি যে ওরা একে অপরের থেকে কখনো আলাদা হয়ে যাবে, কিন্তু ওরা আলাদা হয়। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় ওরা আবার একই বাড়িতে এসে পড়ে। ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে ভাগ্য ওদের সঙ্গে কোন অদ্ভুত খেলায় মেতেছে। একই বাড়িতে একই বাসায় দুজনের অসমাপ্ত ভালোবাসার আবেগ মিশে যায় ওদেরই অজান্তে। তৈরি হয় সীমা লঙ্ঘনের নতুন সম্পর্ক। অন্যদিকে দীপক 4 দিন পর কাজ থেকে বাড়িতে ফেরে। ও বাড়িতে ফিরে দেখে ওর বউ আর ওর ভাই স্বাভাবিক হাসিটা আর হাসছে না। ও কোনো কারণ খুঁজছিল কিনা জানা নেই, তবুও চেষ্টা করে দুজনের মুখে হাসি ফেরাতে একসাথে কাটাবে কিছু ভালো মুহূর্ত, কাটাবে কিছু ভালো সম্পর্কের অধ্যায়। কিরে, তোর পুরনো প্রেমিকার কি হলো? ওসব কথা ছাড় না দাদা, ভাল লাগছে না। কেন, তোর বৌদি পুরনো প্রেমিকার সঙ্গে প্যাচ আপ করাতে পারেনি? আরে বলছি তো ওসব কথা বলিস না, আমার ভাল লাগছে না। অন্য কিছু বলার থাকলে বল। ঠিক আছে চল, আজকে সিনেমায় যাব। যা, আমি কি করব? একসঙ্গে যাব 3 জন। আমার মুড নেই, তুই বৌমনিকে নিয়ে চলে যা। আমরা একসঙ্গেই যাব। দাদা প্লিজ, আমাকে জোর করিস না। কেন, জোর কি তুই একাই করতে পারিস? দাদা, আমাকে দোকান খুলতে হবে। তুই খুব ভালো করেই জানিস এই সময় জেরক্স প্রিন্ট আউটের ডিমান্ড থাকে। কাজ নিয়ে এত সিরিয়াস তোকে মানায় না। কেন, তোর ওই কর্মচারীকে কি যেন নাম, সহেলি, ওকে বল না আজকের দিনটা ম্যানেজ করে নেবে। কখন শো? ইভিনিং শো। অনলাইনে টিকিট কেটে রেখেছি। শাহরুখ খানের সিনেমা, বাবা ছেলে ডবল রোল। বুঝেছি। কখন বেরোবি? এক্ষুনি চল, ওখানে গিয়ে মোগলাই খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর একসঙ্গে 3 জন সিনেমা দেখবো। আমি রেডি তো, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, এই এক্ষুনি হচ্ছি। चलो बस, कुर्सी के पेटी बांध लो, मौसम अभी बिगड़ने वाले हैं। সিট বেল্টটা কি বাঁধতেই হবে? বাঁধিস না, গায়ের ওপর ফেলে রাখ। इतना सन्नाटा क्यों है? তোরা কি সবাই মৌনব্রত পালন করছিস? কি বলবো? আর তুমি? আমার কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে মিউজিকটাই হালকা করে চালিয়ে দিই। চলো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। চলো দিন রাত, একটু মিউজিকটা থামাতো। হাতে রাখা তোর হাত বলে। হ্যাঁ শৈলী বল। এই আমি একটু দাদা বৌদির সাথে বেরিয়েছি রে। হ্যাঁ তুই আজকে একটু সামলে নে। কি কি বলছিস? কি প্রচুর কাস্টমার? একা সামলাতে পারছিস না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। বললাম না এই সময় প্রচুর কাস্টমার। আরে ছাড়, ও সব সামলে নেবে। কি যে হবে, কটা বাজে সেটাও তো। তোর কাছে মোবাইল রয়েছে তো? ও হ্যাঁ, বিকেল 4:20। মা ফোন করেছে। হ্যালো মা।
হ্যাঁ বৌমা, অনলাইনে কি সব জিনিস এসছে? ওটা একটা আটা মাখার মেশিন, তুমি নিয়ে নাও, আমার পেমেন্ট করা আছে। আচ্ছা, কিন্তু কি একটা নাম্বার চাইছে। ও ওটিপি 7029। আবার বলছি 7029। আচ্ছা 7029। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখছি। ফোন শেষ? হ্যাঁ। আসছি। পাঁচ বছর পর শাহরুখ খানের আবার পরপর দুটো হিট ছবি, একেই বলে লাস্ট অফ দ্য স্টার্স। আচ্ছা আমি একটু স্নান করতে যাচ্ছি, বড্ড হাঁসফাঁস করছে শরীরটা। আচ্ছা, কি রে জিৎ কোথায়? কেন ফেরেনি? না, ও তো তোদের সাথে গিয়েছিল, তোদের সাথে ফিরবে। হ্যাঁ গেছিল আমাদের সাথে, তারপর ওর কর্মচারী সোহেলের দুবার ফোন আসে, ও বলল ওর না গেলে নাকি অনেক বড় লস হয়ে যাবে, তাই ও নেমে চলে গেল। তা ও দোকানে গেল কিসে? আমি বলেছিলাম ওকে যে আমি তোকে পৌঁছে দিয়ে আসি ব্যাক করে, ও বললো না না তোদের দেরি হয়ে যাবে, তোরা চলে যা, আমি বাসে চলে যাব। তাহলে এতক্ষণও এলো না, রাত 10টা বাজতে চললো। আমার তখন প্রচুর কাস্টমার আছে ওর দোকানে, তাই হয়তো দেরি হচ্ছে। আচ্ছা দাঁড়াও দেখছি একবার ফোন করে। দেখ তো। The subscriber is currently switched off. Please try after some time. ফোনটাও তো সুইচ অফ বলছে। ঠিক আছে, আর আধ ঘন্টা দেখে নি, তারপর একবার না হয় দোকানে যাচ্ছি আমি। তোদের কি এখন খেতে দিয়ে দেবো? না এখন খাবো না, ভাই এলেই খাবো, এমনিতেও অনেক খাওয়া দাওয়া হয়েছে, পেট পুরো ভর্তি। আচ্ছা আচ্ছা, আপনার ভাই ঠিক কখন থেকে মিসিং? কখন থেকে মিসিং ঠিক বলতে পারবো না, তবে আমরা লাস্ট ওকে দেখি বিকেল 4:45 নাগাদ। আচ্ছা, ব্যাপারটা একটু ডিটেলে বলুন তো। ডিটেলে বলতে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম হাতিবাগান স্টার থিয়েটারে, আমি, আমার স্ত্রী পায়েল আর ও। আপনাদের বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? নিউ ব্যারাকপুর, সুভাষপল্লী। তার মানে আপনারা নিউ ব্যারাকপুর থেকে হাতিবাগানের দিকে যাচ্ছিলেন, দেন? তারপর ওর দোকানের কর্মচারীর ফোন আসে সোহেলির, তারপর বলে দোকানে প্রচুর কাস্টমার, তোকে ফিরে যেত, ও সেটা ম্যানেজও করে নেয়। আমরা যখন বাগুইহাটির কাছাকাছি পেরোচ্ছি তখন আরেকটা ফোন আসে, তারপর ফোনটা রেখে ও বলে গাড়িটা সাইড করতে। এই দাদা গাড়িটা একটু সাইডে করতো। দাদা আমাকে নেমে যেতে হবে রে। কি ব্যাপার বলতো? আরে আর বলিস না, একটা কোম্পানি থেকে অনেক টাকার প্রিন্টিং এর ব্যবসা এসছে, এবার ওরা চাপ দিচ্ছে যে আজকের মধ্যেই ওদের ডেলিভারি দিতে হবে, নাহলে ওরা অন্য দোকানে চলে যাবে। যেতেই হবে, কাল দিলে হবে না? আরে না রে, বেশি দেরি করলে কি হবে বলতো, আমার হাত থেকে ডিলটাই মিস হয়ে যাবে। তাহলে আর কি করা যাবে? ইস, ভেবেছিলাম সবাই মিলে সিনেমা দেখবো। আই এম এক্সট্রিমলি সরি বৌদি, প্লিজ কিছু মনে করো না, আমরা অন্য আরেকদিন যাই। কি আর বলবো, মনটা খারাপ হয়ে গেল। সরি বৌদি, ভেরি সরি। এখনো কিছুটা সময় আছে, তোকে ছেড়ে দিয়ে আসবো। না রে, তোরা এতটা রাস্তা চলে এসেছিস আর তোরা ব্যাক করে যাবি কেন? আমি বরং তোর বাস ধরে আমি চলে যাবো, বুঝলি? ঠিক আছে, আসি বৌদি, আসছি গো, টাটা। তারপর? তারপর আমি আমার ভাই সিনেমা দেখে রাতে বাড়ি ফিরলাম, তখনও মা বললো ভাই ফেরেনি। আমরা ভাবলাম দোকানে কাজ ছিল, দেরি হচ্ছে হয়তো। আরও ঘন্টাখানেক ওয়েট করে আমরা দোকানে যাই, দেখি দোকান বন্ধ। আপনার ভাইয়ের শুনলাম প্রিন্টিং আর জেরক্সের দোকান আছে, তো দোকানটা কোথায়? সুভাষপল্লী মোড়ে, আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথ। ফোন করেছিলেন? অনেকবার, সুইচ অফ বলছে। ঠিক আছে, আজ রাতটা একটু দেখে নিন, সকাল অবধি যদি না আসে তাহলে আমাদের জানাবেন। ওকে ম্যাডাম। আর আপনার ফোন নাম্বার আর আপনার ভাইয়ের ফোন নাম্বারটা একটু দিয়ে যান। হ্যাঁ। নিউ ব্যারাকপুরের বাসিন্দা জিৎ মিত্র সেই রাত্রে বাড়িতে ফেরেনি। তার দাদা দীপক মিত্র লোকাল থানায় একটা মিসিং ডায়েরি করেন, কিন্তু ওনারা বোধহয় জানতেন না যে জিৎ আর কোনোদিন বাড়িতে ফিরবে না। তার কারণ, ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা এলাকায়
কল্যাণী হাইওয়ের ধারে একটা গলির ভেতরে জিৎ মিত্রর ডেড বডি পাওয়া যায়। যেহেতু ভিকটিমের ডেড বডি পাওয়া গিয়েছিল ঘোলা থানার অন্তর্ভুক্ত এলাকায়, তাই প্রোটোকল অনুযায়ী ঘোলা থানার উপরে তদন্তভার বর্তায়। নমস্কার, আমি ঘোলা থানার অফিসার ইনচার্জ অরূপ বেরা। আজ আপনাদের দেখাবো এমন এক রোমহর্ষক ঘটনা, সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘটে যায় এক নির্মম হত্যাকাণ্ড। জিৎ মিত্র, নিউ ব্যারাকপুর। হ্যালো, হ্যাঁ হ্যালো, নিউ ব্যারাকপুর থানা। আমি ঘোলা থানার এসআই সীমা বলছি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের এলাকায় একটা মেল ডেড বডি পাওয়া গেছে এবং ওনার মানি ব্যাগে যে আধার কার্ড পেয়েছি তার থেকে বলছে যে উনি আপনাদের এলাকার বাসিন্দা, নাম জিৎ মিত্র। আচ্ছা, আমি আপনাকে বিস্তারিত জিডিতে পাঠাচ্ছি, কিন্তু তার আগে একটা ছবি পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনি দেখুন তো ওনার ফ্যামিলিকে লোকেট করে জানতে পারেন কিনা যে কোনো মিসিং ডায়েরি লজ করা হয়েছে কিনা। ওকে ঠিক আছে, আমি কনফার্ম হয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যার, তার বডি কিছু আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ স্যার, ভিকটিমের পকেটে মানি ব্যাগ পাওয়া গেছে, আর মানি ব্যাগে 1000 খানেক টাকা আর আধার কার্ড পেয়েছি। আর আধার কার্ডের ডকুমেন্টেশন বলছে ভিকটিমের নাম জিৎ মিত্র, তিনি নিউ ব্যারাকপুরের সুভাষপল্লীর বাসিন্দা। আচ্ছা, তাহলে নিউ ব্যারাকপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ স্যার, আমি ওদের অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি এবং জানতে চেয়েছি যে ওদের ওখানে কোনো মিসিং ডায়েরি জমা পড়েছে কিনা। আর ওরা বললো যে ওরা অ্যাজ সুন অ্যাজ পসিবল খবর নিয়ে আমায় জানাচ্ছে। গুড, তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ স্যার, আসুন। সরো। স্যার, মাপটা খেয়াল করুন। বুঝলে সীমা, রাস্তার পাশে বডি পড়ে আছে মানে এটা শিওর মার্ডার কেস। দেখো, এই ভিকটিমের সিমটম দেখে মনে হচ্ছে গলায় ফাঁস দিয়ে কে খুন করা হয়েছে। আপনার কি মনে হচ্ছে স্যার, এখানেই খুন করা হয়েছে ভিকটিমকে, নাকি অন্য কোথাও খুন করে এনে এখানে পরে বডি ফেলে দিয়ে গেছে? দুটোর যে কোনো একটা হতেই পারে, কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। স্যার, নিউ ব্যারাকপুর থানা থেকে ফোন করছে। টেক দ্য কল। হ্যালো, হ্যাঁ, আমি নিউ ব্যারাকপুর থানার এসআই রাধিকা সাহানি বলছি। কাল রাত্রে আমাদের থানায় জিৎ মিত্র নামে একজনের মিসিং ডায়েরি পড়েছে। আপনার পাঠানো ছবির সঙ্গে অবিকল মিলে গেছে। দেখুন, আন্দাজ করা হচ্ছে এটা একটা খুনের কেস। আমরা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছি, আপনাদের কোঅপারেশন কিন্তু লাগবে। অবভিয়াসলি। আপাতত আমি জিৎ মিত্রের অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি, আর বিস্তারিত ইনফরমেশন আপনি জিডিতে অবশ্যই পাঠিয়ে দেবেন। শিওর।
স্যার কাল রাতে একটা মিসিং ডায়েরি জমা পড়েছে। বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, এই বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। আমাদেরকে একবার ভিক্টিমের ফ্যামিলির সঙ্গে কথা বলতে হবে। ওকে স্যার। আর একটা কাজ করবে, যেতে যেতে একবার নিউ ব্যারাকপুর থানায় ফোন করবে, ফোন করে বলবে ভিক্টিমের ফ্যামিলিতে এই খবরটা দিয়ে দেওয়ার জন্য যে ইনি মারা গিয়েছেন। আর এটাও জিজ্ঞাসা করতে ভুলো না যে ওর ফ্যামিলি মিসিং ডায়েরি করার সময় ঠিক কী বলেছিল। শিওর স্যার। ওকে। এখানে দাঁড়িয়ে আছো কেন? মাকে সামলাও। আমি অত অ্যাক্টিং করতে পারবো না। করতে তো হবেই, পাপ করেছো, প্রায়শ্চিত্ত করবে না? পাপ কি শুধু আমি একাই করেছি? অস্বীকার করলে হবে? পাপের শুরুটা তো তুমিই করেছো। কেঁদো না মা, ভাইয়ের কপালে যা লেখা ছিল সেটাই তো হয়েছে। তুমি আমার থেকে দূরে থাকবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে পায়েল, কালকে তো তুমি আমায় কত ভালোবাসলে, কত ভালোবাসার কথা বললে, আর আজ এখন অন্য কথা বলছো। কাল ভালোবাসা ছিল, কাল মুড ছিল, আজ নেই। বাহ, অসাধারণ, চমৎকার। তোমরা নিজেদের কি ভাবো বলো তো? যেদিন তোমাদের মুড হবে সেদিন তোমরা আমাকে ভালোবাসবে, যেদিন তোমাদের মুড হবে না সেদিন দূর দূর করে তাড়িয়ে দেবে, তাই না? অসাধারণ পায়েল, অসাধারণ। কালকে তুমি আমায় ভালোবাসার সময় কতবার আই লাভ ইউ বলেছো জানো? একদিন হঠাৎ করে তোমার প্রেম জন্ম নিয়ে উঠলো, সেদিন তুমি আমাকে যত পারলে উপভোগ করলে, আর যেই আমাকে উপভোগ করা হয়ে গেল তখন শালপাতার মতো মুড়িয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিলে। অসাধারণ পায়, বাহ, চমৎকার। আমি আমার স্বামী দীপককেই ভালোবাসি। প্লিজ তুমি আমার লাইফ থেকে সরে যাও, নাহলে আমি বাধ্য হব পুলিশের কাছে যেতে। পুলিশের কাছে যাবে, তাই না? সেটাই তো পারবে। এখন তো আমাকে উপভোগ করা হয়ে গেছে, পুলিশের কাছেই যাবে। যাও যাও পুলিশের কাছে। আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আসুন। দেখুন, ফিরিয়ে তো দিতে পারবো না, তবে তবে আমাদের ধারণা যে আপনার ছেলেকে খুন করা হয়েছে। হ্যাঁ, খুনিকে ধরার যথাসাধ্য চেষ্টা করছি আমরা। বাই দ্য ওয়ে, আপনি গতকাল থানায় একটা মিসিং ডায়েরি করেছেন, তাই না? হ্যাঁ স্যার। দেখুন, আমরা জানতে পেরেছি যে জিৎ বাগুইহাটির কাছে গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নামার আগে ওর কাছে দুটো ইনকামিং কল আসে। কে কে কল করেছিল বলতে পারবেন? প্রথম কলটা ছিল ওর দোকানের কর্মচারী সোহেলির, পরেরটা বলতে পারবো না। আপনারা তো গতকাল গাড়ি করে হাতিবাগানে গিয়েছিলেন। হাতিবাগান মানে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তা পেরিয়ে ডান দিকে পড়ে। কিন্তু জিতের ডেড বডি তো পাওয়া যায় মহিষপোতায়, সেটা তো আপনাদের বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তার বাঁ দিকে। সেটা বলতে পারবো না স্যার। জিৎ আমাদের বললো ওর কাজ আছে, তাই ওকে আমরা রাস্তায় নামিয়ে দিই, তারপরে আমরা সিনেমা হলের দিকে চলে যাই। ও হ্যাঁ, আপনারা তো গতকাল স্টার্ট থিয়েটারে গিয়েছিলেন, কিন্তু আপনাদের বাড়ি থেকে বেরিয়ে বাদিকের অঞ্চলগুলো মানে বারাসাত, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, সেখানে সিনেমা হল বলতে তো অতীন্দ্র, বিজয়া, এরকম অন্য কিছু। আপনাদের গতকালের সিনেমার টিকিটগুলো দেখাতে পারবেন একবার? অনলাইনে কেটেছিলাম স্যার, স্পেস ছিল না মোবাইলে, তাই ডিলিট করে দিয়েছি তারপরে। ও আচ্ছা। আপনি জিতের কোনো বন্ধুকে চেনেন যে বারাসাত, মধ্যমগ্রাম, সোদপুর
বা ওই ব্যারাকপুর এলাকায় থাকে? না, ওর বন্ধুদের যাদেরকে চিনি তারা ওদিকে কেউ থাকে না, তবে ওর বিজনেস ক্লায়েন্ট কেউ ওদিকে আছে কিনা সেটা বলতে পারবো না। আচ্ছা দীপক বাবু, আপনাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল? দুবাই খুব মিল ছিল, একজন আরেকজনের পাশে থাকতো সব সময়। আপনাকে বলি রীতা দেবী, ইদানিং আপনার ছেলের জিতের গতিবিধির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? 3 বছর আগের থেকে ওর মধ্যে পরিবর্তন এসেছিল। মানে কিরকম পরিবর্তন? শুনেছিলাম কলেজে একটা মেয়েকে খুব ভালোবাসতো, মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওর মধ্যে কেমন পরিবর্তন হয়ে গেছে। মানে ঠিক কতটা পাল্টে গিয়েছিল জিৎ? ছোটবেলা থেকে জিৎ ভীষণ দুরন্ত আর চটপটে ছিল, 3 বছর আগে থেকে একদম শান্ত হয়ে গেছিল, কারোর সঙ্গে কোনো কথাও বলতো না। বিয়ে পাশ করার পর আমরা ওকে বলেছিলাম এমএ পড়তে, পড়লো না, বললাম ব্যবসা করব। দীপক ওকে ওর জমানো পুঁজি থেকে জেরক্স মেশিন কিনে দিল ব্যবসার জন্য। ব্যবসায় মনও বসে গেছে, কিন্তু সংসারের কোনো দিকে ওর খেয়াল ছিল না। সংসারের কোনো ব্যাপার বলতে? কোনোদিন নিজের হাতে বাজার হাটও করেনি, বাড়ি কোনো জিনিস ভেঙে চুরে গেলেও কোনোদিন কোনো খেয়াল রাখতো না। ওর বাবার মৃত্যুবার্ষিকীটা বড় করে করি, সেটাতেও কোনোদিন থাকতো না। ওর দাদার 1 মাস হলো বিয়ে হয়েছে, সে বিয়ে বাড়িতেও যায়নি। আচ্ছা, দীপক বাবুর বিয়ে হয়েছে তার মানে 1 মাস হলো। দীপক বাবু, উনি বোধহয় আপনার স্ত্রী? হ্যাঁ, ওর নাম পায়েল। তা পায়েল দেবী, আপনি অত দূরে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন, শাশুড়ি মায়ের পাশে এসে দাঁড়ান। আপনাকে আমাদের কিছু জিজ্ঞাসা আছে। পায়েল দেবী, আপনার সঙ্গে আপনার দেওরের সম্পর্কটা ঠিক কেমন ছিল? আমার সাথে সম্পর্ক কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু মা বলল জিৎ সবার সাথে ঠান্ডা সম্পর্ক রাখতো, কিন্তু আমার সাথে তো ইয়ার্কি ঠাট্টা সবই করতো। সেসব কিছু না বৌ, আগে তুমি ওকে এখন কত ছটপট করতো, খুব মিচুকে ছিল, সবাইকে মাতিয়ে রাখতো। আপনি কাঁদবেন না, আমি বললাম তো যে আমরা যথাসাধ্য চেষ্টা করব খুনিকে ধরার, আর খুনি ধরা পড়লে আমরা এটাও চেষ্টা করব ও যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। সবার ফোন নাম্বার নিয়েছো? হ্যাঁ স্যার। এবার সবার কল লিস্ট বার করে ফেলো। প্রত্যেকের কল লিস্ট বলতে স্যার আপনি কি ভিকটিমের বা রীতা দেবীর কল লিস্টটা বলছেন? হ্যাঁ নিশ্চয়ই। স্যার, আপনি কি বাই এনি চান্স ওনাকে কোনোভাবে সাসপেক্ট লিস্টে রাখছেন? না রাখার তো কোনো কারণ নেই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাই দ্য ওয়ে, তুমি কিছু আজ করলে? হ্যাঁ স্যার, দীপক মিত্রের কথাবার্তায় যেন প্রচন্ড অসঙ্গতি ধরা পড়ছে, মানে ও যেন বড্ড বেশি গুছিয়ে কথাগুলো বলার চেষ্টা করছে না। গুড অবজারভেশন সীমা। আর শুধু কথা নয়, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওটা আমারও অড লাগছিল খুব। যেমন? দেখো সীমা, এই দীপক মিত্রের নতুন বউয়ের দূরে দাঁড়িয়ে থাকাটা আমার খুব অড লেগেছে। আমার মতো উনি ভয় পাচ্ছিলেন। কিন্তু স্যার, উনি তো বাচ্চা মেয়ে নন যে পুলিশ থেকে ভয় পাবেন। দেখো দেখো, এই বাচ্চাদের ভয় পাওয়ার ধরনটা একটু আলাদা, কিন্তু ওনার ভয়টা একটা চিন্তা মিশ্রিত ভয়, বুঝলে? আমরা যখন ওদের বাড়িতে গেলাম, মনে আছে, রীতা দেবী কিন্তু ডাক পেড়ে কাঁদছিলেন। ওনার বৌমা সেসব দিকে ভ্রুক্ষেপ না করে দূরে দাঁড়িয়েছিলেন আর কিছু নিজের চিন্তার মধ্যে ছিলেন। এটা খেয়াল করেছো? না স্যার, ওটা তো খেয়াল করা হয়নি। এবার থেকে এগুলো খেয়াল করবে। দেখো, কথা আমাদের অনেক সময় কন্ট্রোলে থাকলেও কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সবসময় আমাদের কন্ট্রোলে থাকে না। আর ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। এটা পরের বার থেকে খেয়াল করবে। ওকে স্যার। বাই দ্য ওয়ে স্যার, আপনি কি সোহেলের সাথে একবার কথা বলবেন? কে সোহেল? জিতের দোকানের কর্মচারী। কথা তো একবার বলতেই হবে।
তার আগে ফরেন্সিক রিপোর্টটা আসুক। বাই দ্য ওয়ে, তুমি সহেলি ওর নাম্বার নিয়েছো? হ্যাঁ স্যার। ভালো, তুমি ওকে ফোন করে বলে দাও যে আমাদের জিজ্ঞাসা না করে ও যেন শহরের বাইরে না যায়। ওকে স্যার। তদন্ত চলছিল স্বাভাবিক গতিতেই। এই কেস সংক্রান্ত আমরা যে বয়ানগুলো পেয়েছিলাম সেগুলো ভীষণ খাপছাড়া লাগছিল। বেশ বুঝতে পারছিলাম কিছু কিছু মিথ্যে কথা গোপনে বয়ানে চালান করে দেওয়া হয়েছিল। পরিষ্কার হলো ফরেন্সিক রিপোর্ট আর কল লিস্ট আসার পর। স্যার আসবো? এসো। কিছু বলবে? স্যার ফরেন্সিক রিপোর্ট, আর ফরেন্সিক রিপোর্ট বলছে ভিকটিমের মৃত্যু হয়েছে, মানে ওকে মার্ডার করা হয়েছে বিকেল 4:45 নাগাদ। বুঝলে, মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহার হয়েছে পাতলা কিন্তু চওড়া কোনো বেল্ট। এরকম বেল্ট কোথায় পাওয়া যায় বলো তো? স্যার গাড়ির সিট বেল্ট? তার মানে গাড়ির মধ্যেই খুনটা করা হয়েছে, তারপর সুযোগ বুঝে লাশটাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। স্যার ওই টাইমটায়, মানে ওই সন্ধে নামার দিকটায় কিন্তু কল্যাণী হাইওয়ের দিকটা একটু নির্জন হয়ে যায়। কল লিস্টে কিছু পেলে? না স্যার, দীপক মিত্র এবং পায়েল মিত্রের কল লিস্টে এমন কিছু অসঙ্গতি কিন্তু ধরা পড়েনি। আচ্ছা। আর ওনাদের মা মানে রীতা মিত্রের ফোন কলেও কিন্তু সারা মাসে ম্যাক্সিমাম 10 থেকে 12টা ফোন আসা যাওয়া করে। আর সব কথাই ওনার হয় 2 ছেলে কিংবা ওনার বৌমার সাথে। ওকে। কিন্তু স্যার ভিকটিমের কল লিস্টে একটা অসঙ্গতি ধরা পড়েছে। কিরকম অসঙ্গতি? দীপক মিত্র বলেছিলেন যে ওরা সিনেমা দেখতে যাওয়ার সময় গাড়িতে জিতের নাম্বারে 2খানা ফোন আসে, কিন্তু কল লিস্ট বলছে ওর ফোনেতে শুধুমাত্র একটাই ফোন কল এসেছিল এবং সেটা করেছিল ওরই দোকানের কর্মচারী সহেলি। আর ফোনটা ঢুকেছিল 4:18 নাগাদ। তাহলে তো স্যার দীপকের কথা আর কল লিস্ট দুটো তো মিলছে না। সীমা, কল লিস্টে কোনো ভুল নেই জানো তো, বয়ানে অনেক কিছু মিথ্যে বলা হয়েছে। ঠিক স্যার। আচ্ছা, তুমি বলছিলে না ওই দীপক মিত্র আর পায়েল মিত্রের কল লিস্টে নাকি কিছু পাওয়া যায়নি? হ্যাঁ স্যার। কিছু তো একটা আছে যেটা দেখতে স্বাভাবিক হলেও একটা অস্বাভাবিক বার্তা বহন করছে। কিছু একটা সীমা, ওই বিকেল সন্ধ্যে সময়টা এই পায়েল মিত্র আর দীপক মিত্রের ইনকামিং আর আউটগোয়িং কল লিস্ট চেক করেছো? না স্যার, করছি। বসে দেখো। হ্যাঁ স্যার। স্যার দীপক মিত্রের ফোনে কিন্তু কোনো কল আসেনি। আর 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 হ্যাঁ স্যার, পায়েল মিত্রের ফোনে কিন্তু একটা কল এসেছে 4:20 নাগাদ। আচ্ছা, কলটা কার? ওরই শাশুড়ি মানে রীতা মিত্রের। আচ্ছা, রীতা মিত্রের কল লিস্ট চেক করে দেখেছো? হ্যাঁ স্যার, রীতা মিত্রের ফোন থেকে কিন্তু ওই সময় পায়েলের ফোনে ফোন গেছিল। রীতা মিত্রের কল লিস্ট আরেকবার চেক করে দেখো। পায়েল মিত্র যখন ওর শাশুড়ির কল রিসিভ করে তখন ওর এক্স্যাক্ট টাওয়ার লোকেশনটা আর টাওয়ার নাম্বারটা কি ছিল? স্যার MGSD 17 জিওনি। তুমি এখনই একবার টেকনিক্যাল টিমকে ফোন করো আর ওই জিওনি মোবাইল কোম্পানির MGSD 17 এক্স্যাক্ট টাওয়ার লোকেশনটা নাও। ওকে স্যার। হ্যালো, আমি ঘোলা থানার SI সীমা বলছি। হ্যাঁ, আমাকে একটা ইনফরমেশন দিন তো। হ্যাঁ, SDMG 17 টাওয়ারের এক্স্যাক্ট লোকেশনটা আমাকে একটু জানান। হ্যাঁ, আচ্ছা। স্যার MGSD 17 টাওয়ারটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সোদপুর আর মধ্যমগ্রামের মধ্যে কল্যাণী হাইওয়ে। তার মানে দীপক মিত্র আমাদেরকে মিথ্যে কথা বলেছে। ওর গাড়ি সেদিন বাগুইহাটির দিকে ছিল না, ছিল এদিকে। মানে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে ডান দিকে যায়নি, গেছিল বাঁ দিকে, ওই বারাসাত, মধ্যমগ্রাম, সোদপুর, কল্যাণী ওই দিকে। হ্যাঁ স্যার। তুমি তখন বলছিলে না যে রীতা মিত্রের কল লিস্ট নাকি কাজে লাগবে না, শেষ পর্যন্ত ওটাই তো কাজে এলো। তাই বলছিলাম যে যেখানেই দেখো ছাই
উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একদম তাই। তাহলে আর কি, তুলে আনো ওই নবদম্পতিকে, তারপর দেখছি। ওকে স্যার। অনেক মিথ্যে শুনেছি, আর না, এবার সব সত্যি শুনবো। হ্যাঁ স্যার, আমি আমার স্ত্রী পায়েল দুজনে প্ল্যান করে আমার ভাইকে মেরেছি। নিজের ভাইকে তো এত ভালোবাসতেন, তাহলে কি হলো যে খুন করতে বাধ্য হলেন? কলেজে জিৎ যে মেয়েটার প্রেমে পড়েছিল সে আর কেউ নয়, পায়েল। কি পায়েল দেবী, আপনাদের প্রেম কতটা গভীর ছিল? আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বাবা চাইলো কোনো প্রতিষ্ঠিত ছেলের সাথে আমার বিয়ে দিতে। জিৎ আর আমি সমবয়সী ছিলাম। আমি বুঝতে পারলাম জিতের জন্য অপেক্ষা করলে আমার বিয়ের বয়স পেরিয়ে যাবে, জিতের পড়াশোনা করে দাঁড়াতে অনেক সময় লেগে যাবে। তাই বাবার কথা শুনে জিতের সাথে ব্রেকআপ করে নিলাম। এটাই আকচার হয় জানেন তো, প্রেম করবেন নিজের ইচ্ছায় আর বিয়ে করবেন বাবার ইচ্ছায়। তা প্রেম করার সময় এইসব কথাগুলো খেয়াল ছিল না? যাই হোক, পায়েল দেবী, আপনি কলেজ ছাড়ার পর আর বোধহয় পড়াশোনা করেননি, তাই তো? না। আচ্ছা পায়েল দেবী, বিয়ে করার আগে জানতেন না এই জিতই আপনার স্বামী দীপকের ছোট ভাই? দীপকের একটা ভাই ছিল জানতাম, কিন্তু জিৎ যে দীপকেরই ভাই সেটা জানতাম না। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে জিৎকে দেখলাম ও আমায় আজও ভালোবাসে। ওর জন্য খুব কষ্ট হতো। এরপর অফিসের কাছে দীপক 4-5 দিনের জন্য উড়িষ্যায় গেল। আমার আর জিতের কথায় পুরনো কথা উঠে এলো। আমরা দুজনেই আবেগে ভেসে গেলাম। কলেজ লাইফে যেটা হয়নি, আবেগের তাড়নায় আমাদের মধ্যে সম্পর্ক ঘটে গেল। তারপর আমি খুব গিল্টিতে ভুগতে শুরু করলাম। জিতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করার সময় কোনো গিল্টি ফিলিং হয়নি, তারপরে হঠাৎ করে আবার গিল্টি ফিলিং হয়ে গেল। তারপরে ওকে আবার দুচ্ছাই করে দূরে সরিয়ে দিলেন, কি তাই তো? হ্যাঁ। বাহ, খুব ভালো। প্রথম দিন তাড়িয়ে দেওয়াতে জিৎ চলে গেল, কিন্তু পরের দিনও আবার খেপে উঠলো। কি? হ্যাঁ কি কালকে খুব বলছিলে না আমার নামে পুলিশ কেস করবে, আমি নাকি তোমার সাথে জবরদস্তি করেছি, তাই না? হ্যাঁ তাই তো? বেশ করছি। হ্যাঁ, আজকে আমিও বেশ করবো, আজকে খুব ভালো করে আমি বেশ করবো। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ আজকে খুব ভালো করে বেশ করবো। বাড়ি ফেরার পর পায়েল আমায় সব বলল। শুনে আগে আমার গাটা রিরি করে উঠল। ভাবলাম যে ভাইকে ভালোবাসা দিয়ে সব কিছু দিলাম, সেই আর তার দাদার বউকে ধর্ষণ করলো। এরপর ঠিক করলাম এই স্বার্থপর বেঈমানটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ব্যারাকপুরের অমলা হলে 3টে টিকিট কাটলাম, তারপর কনভিন্স করে ওকে গাড়িতে তুললাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, পাশের সিটে বসেছিল ওই স্বার্থপরটা, পিছনে পায়েল। কি রে, কি হলো হঠাৎ? চল, আর তো দেরি। কি করছিস তোরা? এরপর একটা নির্জন জায়গা দেখে আমরা লাশটাকে ফেলে দিই। মানছি জিৎ অনেক অন্যায় করেছে, কিন্তু ওকে শাস্তি দিতে গিয়ে আপনারা তো অন্যায় করে ফেললেন। এর শাস্তি আপনাদের দুজনকে পেতেই হবে। পায়েল যেটা জিৎকে বলেছিল পুলিশকে সব জানাবে, সেটা যদি করতো তাহলে আজ খুনের মতো এত বড় অপরাধ করতে হতো না। আবারও বলছি, সম্পর্কের সীমারেখা লঙ্ঘন করা মানেই অপরাধের পথে পা রাখা।
অপরাধী কিন্তু আপনার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে। তাই সতর্ক হন আপনি, সাবধান হোক বাংলা।